শান্তিনিকেতনের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য দেবাশিস আর আমি টোটোতে করে বেরিয়ে পড়লাম। প্রথমেই চোখে পড়লো একটি মাটির বাড়ি, যা ছাদ করে বেড়ে চলেছে একটি তাল গাছ। এই বাড়ির নাম তালধ্বজ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটি নাকি এর থেকেই অনুপ্রাণিত। তারপর চোখে পড়লো ঝুড়িওয়ালা বৃদ্ধ একটি বট গাছ। এই গাছের নাম তিন পাহাড়ি গাছ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে এই গাছের চারা এনে রোপণ করেন। গাছটি এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাঁটাতারের বেড়ার মধ্যে রয়েছে, তাই বাইরে থেকেই দেখতে হবে। ক্যাম্পাসের ভিতরে সবার যাওয়ার অনুমতি নেই। সহজ পাঠের প্রত্যেকটা পাতা যেন চোখের সামনে বারবার ফুটে উঠছিল। এরপর আমরা থামলাম কাচের তৈরি ঘরের সামনে, যাকে উপাসনা গৃহ বলা হয়। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মার্বেল আর বেলজিয়াম গ্লাস দিয়ে অপূর্ব এই উপাসনা স্থলটি তৈরি করান। এরপর দেখলাম 1864 সালে তৈরি শান্তিনিকেতন ভবন, যেখানে মহর্ষি বসবাস করতেন। রবি ঠাকুরও বিভিন্ন সময় কিছু কালের জন্য বসবাস করেছেন। মহর্ষি দেবেন্দ্রনাথ রায়পুরের জমিদারের থেকে 16 আনার বিনিময়ে 20 বিঘা জমি পাট্টা নেন, যার মধ্যে ছিল দুটি ছাতিম গাছ, যার ছায়ায় মহর্ষি প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি পেয়েছিলেন। এটি ছাতিমতলা নামে পরিচিত। প্রত্যেক বছর 7ই পৌষ সকালে উপাসনা করে এই ছাতিমতলা থেকে পৌষ মেলার সূচনা হয়। এরপর দেখলাম নাট্যঘর। এটি বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নাট্যাভিনয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। পথে পড়ল প্রতীচী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। একটি রিগ্রুট ভাস্কর্য দেখে টোটো থেকে নামলাম। এটি বিশ্বভারতীর ছাত্রদের তৈরি। এরপর দেখলাম সাঁওতাল পরিবার ভাস্কর্যটি, যেটি 1938 সালে রামকিঙ্কর বেদ সৃষ্টি করেন এবং এটি ভারতীয় আধুনিক ভাস্কর্যের প্রথম নিদর্শন বলা যায়। তারপর দেখলাম মিলের বাসী ভাস্কর্যটি। তার পাশে দেখলাম তারই সৃষ্ট হারভেস্টার ভাস্কর্যটি। প্রতিটি ভাস্কর্য প্রশংসার দাবি রাখে। এরপর দেখলাম রবি ঠাকুরের কনিষ্ঠ কন্যা মীরা বা অতীশবালা দেবীর আবাসস্থল, যা মালঞ্চ নামে পরিচিত। সোনাঝুরির হাটের কাছে এক শাল গাছের জঙ্গল রয়েছে, যার মধ্যে ঘুরতে ঘুরতে এক অদ্ভুত রোমাঞ্চ আপনারা অনুভব করবেন।